জিম্বাবুয়ে সিরিজটা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যে কনফিডেন্সের ব্যাপারটা সেটা ওখান থেকে একটু আমরা বেনিফিটেড হইনি, বরঞ্চ আমাদের কনফিডেন্সটা আরও লো হয়েছে কিন্তু জিম্বাবুয়ে সিরিজের কারণে। শান্ত একেবারে নতুন ক্যাপ্টেন অ্যান্ড হি ইজ ভেরি ইয়াং। ব্যাপারটা ওর জন্য সহজ না, যেহেতু ভালো পারফর্ম করছে না, ব্যাপারটা ওর জন্য সহজ না। ওই রিস্কটা আমরা নিতে চাই না, কখনোই নিতে চাই না। এই জন্য আমাদের নতুন প্লেয়ার গড়ে ওঠে না কিন্তু। একটা 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 সিরিজে যখন আমরা জিতে যাই, তারপরে যে ম্যাচটা থাকে সেই ম্যাচে অবশ্যই অন্যদের সুযোগ দেওয়া উচিত এবং তারা যেন এক্সপোজার পায়। বিশেষ করে রিশাদের ইনক্লুশনের কারণে আমি অনেক বেশি আশাবাদী আমাদের বোলিংকে নিয়ে। মিডল ওভারগুলিতে ওর বোলিংটা আমাদের দারুণ কাজে আসবে। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। সারা বছর ধরে দেশটাতে চলতে থাকে ক্রিকেট নিয়ে চর্চা। যেহেতু বিশ্বকাপ খুবই কাছে, সেহেতু আবারও নতুন করে একটা উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে টাইগার ফ্যানদের মধ্যে। এবং বাংলাদেশ ক্রিকেট টিম যেহেতু সদ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটা হেরে গেছে, পাহাড় সম যে প্রত্যাশাটা সবসময় রাখে টাইগার সমর্থকরা, সেটা এখন নেই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম কেন খারাপ করেছে, কি চলছে, কি করা উচিত বা কেমনটা করতে পারে, সেই ব্যাপারগুলো ভালো বলতে পারবে ক্রিকেট বিশ্লেষকরা এবং যারা ক্রিকেটের সাথে জড়িত। এমন একজন আমাদের সাথে আছেন যিনি ক্রিকেট নিয়ে চর্চা করেন, ক্রিকেটের সাথে আছেন, নিয়মিত কোচিং করাচ্ছেন। তাকে আলাদা করে বিশেষণ দিয়ে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আমাদের সাথে আছেন নাজমুল আবেদিন ফাহিম। যে সদ্য শেষ হচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে সিরিজটা, 3 ম্যাচে টি20 সিরিজটা দেখেছি, সেখানে আমাদের প্রত্যাশাটা কিন্তু অনেক পাহাড় সম বলবো না, কিন্তু প্রত্যাশা ছিল যে ভালো একটা কম্পিটিটিভ ক্রিকেট বাংলাদেশ খেলবে। জিম্বাবুয়ের বিপক্ষে আমরা ভালো খেলেছি, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যে ম্যাচটা 3টা ম্যাচ খেলেছি সেখানে কিন্তু ওই কম্পিটিটিভ ক্রিকেটটা আমরা দেখিনি। বরং আমরা প্রথমবারের মতো একটা সহযোগী দেশের কাছে হেরে গেছি। তো এই সিরিজটা দেখার পর বিশ্বকাপে আপনার প্রত্যাশা যে আগে যেটা ছিল সেখান থেকে কিছু চেঞ্জ হয়েছে কিনা? আমি তো ঠিক ওইভাবে আমি জানি না সবাই কীভাবে কী জন্য খেলা দেখে, কীভাবে জিনিসটাকে দেখে। আমি দেখতে চাই যে দলটা কি নিজেকে গুছাতে পারছে কিনা। আমরা আসলে জিম্বাবুয়ে সিরিজে আমরা বোধহয় 3-1 সিরিজ জিতেছি, কিন্তু আমরা যে মানের ক্রিকেট খেলেছি সেটা খুব খুব দুঃখজনক ছিল। জিম্বাবুয়ে সিরিজটা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যে কনফিডেন্সের ব্যাপারটা সেটা ওখান থেকে একটু আমরা বেনিফিটেড হইনি, বরঞ্চ আমাদের কনফিডেন্সটা আরও লো হয়েছে কিন্তু জিম্বাবুয়ে সিরিজের কারণে। কেন যেন ওইখানেও আমরা যথেষ্ট সাহস দেখাতে পারিনি, দলীয় সিদ্ধান্তগুলিতেও সাহস দেখাতে পারিনি। এবং যেহেতু সাহস দেখাতে পারিনি, দলের খেলোয়াড়দের মধ্যেও সেই সাহসের অভাবটা ওখানে দেখেছি। কিন্তু কোনোভাবে জিতে যেতে পারলেই হলো। ইন্ডিভিজুয়াল প্লেয়ারে বড় রান করা, দলীয়ভাবে বড় রান করা, বিপক্ষ দল যেহেতু জিম্বাবুয়ে, যারা উগান্ডার কাছে হেরে গেছে, যে কারণে বিশ্বকাপে খেলতে পারছে না, তেমন একটা দলের বিরুদ্ধে আমরা যথেষ্ট আগ্রাসী ছিলাম না। এটাই আমাদের একটা বড় ব্যর্থতা আমি বলবো জিম্বাবুয়ে সিরিজে। এবং সেই সিরিজে খেলে একটা 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 অ্যাভারেজ একটা মানসিকতা নিয়ে কিন্তু আমরা এখানে খেলতে এসেছি। এবং সেই কারণেই কিন্তু আমাদের যে ব্যর্থতা ইউএসএ দলের সাথে, সে কারণে আমরা ঠিক রাইট ফ্রেম অফ মাইন্ডে ছিলাম না ইউএসএর সাথে খেলার জন্য। এবং এবং এটা ঘটনার চক্রে ঘটে যাওয়া একটা ব্যাপার না, কিন্তু এটা মানসিকভাবে আমরা যেহেতু ওই জায়গাটাতে ছিলাম না, সেই সুযোগটা ইউএসএ নিয়েছে। এবং যেই স্কোরগুলি আমরা দেখি এই দলের বিরুদ্ধে, এই রান করা আমাদের ব্যাটসম্যানদের প্রথম 2টো ম্যাচে আমরা যেরকম দেখেছি, মোটেই মানায় না। বা সেটাই হয়েছে। তৃতীয় ম্যাচে যেটা হয়েছে, যে তৃতীয় ম্যাচে আমরা সবচেয়ে বেশি চাপে ছিলাম। যদিও বিপক্ষ দলে 2-3 জন ভালো খেলোয়াড় ছিল না, ওরা বোধহয় 3 জন বা 4 জনকে রেস্ট দিয়েছিল, হ্যাঁ। কিন্তু তারপরও তৃতীয় ম্যাচটা ছিল সবচাইতে চাপের ম্যাচ, এই কারণে যে এই ম্যাচটা হেরে গেলে আর কিছুই থাকে না। অনেক সময় ক্রিকেটে যেটা হয়, বা যে কোনো খেলাতেই হতে পারে, যে নট নেসেসারিলি প্রতিপক্ষই প্রতিপক্ষ তা নয়, কিন্তু অনেক সময় নিজেরাও প্রতিপক্ষ হয়ে যায়। যেই সিচুয়েশনটা দাঁড়িয়েছিল যে আজকে যদি আমরা হেরে যাই, তাহলে ওখান থেকে উঠে দাঁড়ানোর কোনো সুযোগই থাকবে না আমাদের, অথচ সামনে আমাদের বিশ্বকাপ। এই ভয়টা নিয়ে আমাদের খেলতে হয়েছিল এবং সেই চাপটা মেনে নিয়ে ভালো খেলে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এইটা একটা ইতিবাচক ব্যাপার দাঁড়াবে। এবং এই কারণেই হয়তো সামনে আমাদের হাতে 4-5 দিন সময় আছে প্রথম প্র্যাকটিস ম্যাচের, যেটা খুব সম্ভবত 28 তারিখে ইউএসএর সাথে আরেকটা প্র্যাকটিস ম্যাচ আছে। আমরা ইতিবাচক একটা মানসিকতা নিয়ে সেই দিনটার জন্য অপেক্ষা করতে পারবো। আজকে যদি গতকাল যদি আমরা হেরে যেতাম, এর কোনো কিছুই থাকতো না, বলে উঠে দাঁড়ানো খুব মুশকিল হতো আমাদের। সো সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি এবং আমরা এখন ইতিবাচক মনোভাব নিয়ে কিন্তু পরবর্তী ম্যাচটা খেলতে পারবো, যেটা ইউএসএর সাথে। এবং সেই ম্যাচে যদি
আমি জানি না প্রপার ম্যাচ হবে কিনা, অনেক সময় এই ধরনের ম্যাচে 12 সাইড 13 সাইড হয়, আর ঠিক আছে সবাই ব্যাটিং করতে পারবে, সবাই বোলিং করতে পারবে, সেরকম যদি হয় তাহলে অন্য ব্যাপার। যদি প্রপার ম্যাচ হয় এবং সেখানে যদি আমরা জিততে পারি ভালোভাবে, তাহলে আমাদের পুরো কনফিডেন্সটা হয়তো ফিরে আসতে পারবে। আমাদের দলটা কিন্তু কনফিডেন্স নির্ভর একটা দল, আমাদের দল কনফিডেন্স নির্ভর একটা দল। সেই দিন যখন খেলবে, ওরা যদি আত্মবিশ্বাসী থাকে ওরা একভাবে খেলবে, আত্মবিশ্বাসে ঘাটতি থাকলে ওদের খেলাটা অনেক এলোমেলো হয়ে যায়। সো ওই কনফিডেন্সটা ফিরে পাওয়াটাই খুব জরুরি আমাদের জন্য। তারপরে তারা বা যে কোনো ক্যাপ্টেনের জন্য মানে এটা খুবই জরুরি নিজে থেকে পারফর্ম করা। নিজে থেকে পারফর্ম করলে যেটা হয় যে দলকে সবসময় উজ্জীবিত রাখা যায়, দলের রেসপেক্টটা সবসময় পাওয়া যায়, এবং নিজের চাওয়াগুলি বলা যায় তখন। নিজে পারফর্ম না করলে, ক্যাপ্টেন নিজে পারফর্ম না করতে পারলে সেই জায়গাগুলি কিছু কিছু রেস্ট্রিক্টেড হয়ে যায়। শান্ত একেবারে নতুন ক্যাপ্টেন অ্যান্ড হি ইজ ভেরি ইয়াং। ব্যাপারটা ওর জন্য সহজ না, যেহেতু ভালো পারফর্ম করছে না, ব্যাপারটা ওর জন্য সহজ না। সে হয়তো ওর মতো করেই কিন্তু একটা টার্গেট সেট করছে, কিন্তু আমার ধারণা এই দল ভালো খেললে আরও বেশি রান করতে পারবে, এবং বিশ্বকাপে বোধহয় 150-160 রান করাটা পার স্কোরটা এখানে হবে না, আরও কিছু বেশি রান বোধহয় করতে হবে আমরা যদি ভালো রেজাল্ট আশা করি। এবং আমার ধারণা ও যদি নিজে ভালো খেলতো, ও হয়তো বলতো 170-180 রান আমরা করবো। নিজে যেহেতু ভালো করতে পারছে না, সে কারণেই হয়তো টার্গেটটা এমন। সো ডেফিনেটলি ক্যাপ্টেনের পারফরমেন্স খুব জরুরি, নিজেকে সামনে রাখা, ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া, সাহসী সিদ্ধান্ত নেওয়া, চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নেওয়া। নয়তো যেটা হবে যে ক্যাপ্টেন ভালো না করলে এগ্রেসিভ ডিসিশন নিতে পারবে না, ডিফেন্সিভ ডিসিশন হয় সাধারণত। কিন্তু যদি নিজে ভালো খেলে তখন সব কিছুই তার কাছে ইতিবাচক মনে হয়, সব কিছু পজিটিভ মনে হয়, এবং সে চায় রিস্ক নিতে। সো ওই জিনিসগুলোতে সমস্যা দাঁড়ায় যখন ক্যাপ্টেন নিজে পারফর্ম না করে। বিশেষ করে আবার বলি, শান্ত যেহেতু একেবারে ইয়াং একজন ক্যাপ্টেন, এবং বাংলাদেশে ফেইলিয়ারটা খুব কঠিন ফেইলিয়ার হ্যান্ডেল করা, কারণ চারদিক থেকে এত চাপ চলে আসে, সবাই এমনভাবে তাকায় বা এমনভাবে সেটা সমালোচনা করে, বাংলাদেশে ফেল করাটা খুব কঠিন। না, মেকশিফট ওপেনার হিসেবে মেকশিফট না, সেটা যদি হতো তাহলে যেটা করা উচিত ছিল, ডোমেস্টিক ক্রিকেটে ওর ওপেন করা উচিত ছিল মাঝে মাঝে। একজনকে হঠাৎ করে এটা করে দেওয়া যায় না, কিন্তু হতে পারে একবার দুবার আমি খেলেছি এবং একবার দুবার আমি সাকসেসফুল হয়েছি, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ধাপ করে দেওয়াটা যথেষ্ট রিস্কি। তখন কিন্তু ও যদি ফেল করে তখন কিন্তু এর কোনো জবাব থাকবে না, এটা একটা প্রসেসের বাইরের ব্যাপার। উচিত ছিল যদি এটাই যদি করার ইচ্ছা থাকতো, ও ডোমেস্টিক ক্রিকেটে যদি এই কাজটা করতো, কিছু ম্যাচে ওপেন করতো এবং দেখা যেত হ্যাঁ 5টা বা 7টা ম্যাচে ওপেন করেছে, 3টা ম্যাচে 4টা ম্যাচে বেশ ভালোই রান করেছে, তখন ওই সিদ্ধান্তটা তখন আসতে পারতো। কিন্তু কারণ টি-20তে তো খুব বেশি সময় না, খুব বেশি ওভারে বাকি থাকে না, তো সেখানে টপে যদি শুরু ভালো না হয়, আমাদের সেটাই হচ্ছে, শুরু ভালো হচ্ছে না, সেটা খুব রিস্কি হয়ে যায়, এবং সে কারণেই হয়তো ওই চিন্তাটা কেউ করেনি। আর অন্যদিকে বোধহয় ওর বলিংটা নিয়ে সিলেক্টররা সন্তুষ্ট না, যদিও আমার ধারণা যে ওর বাউলিং, ব্যাটিং, ফিল্ডিং বা ওর প্রেজেন্সটা খুবই মূল্যবান দলের জন্য, এবং সেক্ষেত্রে হয়তো আমরা অন্য ধরনের কম্বিনেশন চিন্তা করতে পারতাম, কিন্তু অলরেডি একটা কম্বিনেশন চলে এসছে। কিন্তু এই কম্বিনেশনে মাহমুদুল্লাহ আছে, কম্বিনেশনে অনিক আছে, যারা 6-7 এরকম জায়গায় ব্যাটিং করে, এই জায়গায় আর অন্য কাউকে ঢোকানোর সুযোগ এই মুহূর্তে বোধহয় নাই, সে কারণে বোধহয় মিরাজকে জায়গা দেওয়া সম্ভব হয়নি, এবং একজন জেনুইন স্পিনারকে বোধহয় দলে রাখা হয়েছে, ইনকেস যদি সাকিব কোনো খেলতে না পারে তার জায়গাটাকে নেওয়ার জন্য, প্রপার একজন স্পিনারের জন্য যে উইকেট নিতে পারবে, 4 ওভার বল করতে পারবে, সেটা সেই। সো এটা আনফর্চুনেট যে মিরাজ নেই, তবে আমি ব্যক্তিগত মনে করি যে মিরাজেরও উচিত নিজের বলিংটাকে আরেকটু ধারালো করা, টি-20 উপযোগী ধারালো করা, যেন তার উপরে সিলেক্টর আস্থা রাখতে পারে, কারণ ওর বাকি দিকগুলি অত্যন্ত শক্তিশালী, সেটা যদি হয় সেটা দলের জন্য দারুণ ব্যাপার হবে। না, এখন তো খুব বেশি কিছু করার নেই, মানে এখন অলরেডি বোধহয় ইট ইজ ডিসাইডেড। গতকালকের ম্যাচের পরে আমি নিশ্চিত যেটা একেবারেই ডিসাইডেড যে জুনিয়র তামিম এবং সৌম্য এই দুজনে ওপেন করবে। 3 নম্বরে কি আসতে পারে না আসতে পারে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, আমি জানি না, হয়তো দলের ভেতর থেকে হয়তো নিচে থেকে একজন 3-এ আসতে পারে, কিংবা শান্ত নিজেও কন্টিনিউ করতে পারে। আমি যদি ব্যক্তিগত মনে করি এই মুহূর্তে হয়তো অন্য কারো 3 নম্বরে চলে আসা উচিত, যার হাতে ভালো স্ট্রোক আছে, যে দ্রুত রান করতে পারে, ইন কেস পাওয়ার প্লেতে যদি চলে আসে সেটাকে কাজে লাগাতে পারবে, সে ধরনের প্ল্যান প্রোগ্রাম থাকা উচিত।
দলের স্বার্থেই হয়তো শান্তকে ওই জায়গাটা কম্প্রোমাইজ করতে হবে। সেটা যদি হয় তাহলে দলে আর কিছুটা ব্যালেন্স আসবে। তবে সৌম্য জিম্বাবুয়ের এগেইনস্টে বোধহয় 2টো ম্যাচ খেলেছে, সেখানে একটাতে বোধহয় 40 রান করেছে। এখানেও একটা গতকাল ভালো একটা ইনিংস খেলেছে। সো 4টে ইনিংসের মধ্যে 2টো ইনিংস ভালো খেলেছে মোটামুটি, এবং ওর ব্যাটে বলে মোটামুটি হচ্ছে, যে হচ্ছে না তা নয়। সো সৌম্যর মধ্যে একটা সম্ভাবনা আছে কিন্তু ভালো খেলার এই বিশ্বকাপে, এবং সৌম্য যদি ভালো খেলে ফেলে তাহলে সেটা আমাদের জন্য খুব কাজে আসবে। কারণ কারণ তানজিদ তামিম অলরেডি মোটামুটি কনসিস্টেন্সি দেখাচ্ছে, এবং ওর মধ্যে যে ইতিবাচকতা আছে সেটা সেটা তো আমরা দেখছি। সো দুজনের ভালো একটা কম্বিনেশন হতে পারে যদি হয় বাংলাদেশ, তাহলে হয়তো যথেষ্ট ভালো করতে পারে অ্যাটলিস্ট গ্রুপ পর্যায়ে। যখন বিশ্বকাপটা আমার মানে জাস্ট দরজায় করা নাড়ছে, ঠিক তখন সে অফ ফর্মে চলে গেছেন। তো সব কিছু মিলে বড় দলগুলোর সাথে যদি আমরা খেলতে যাই, সেক্ষেত্রে এই মানসিকতাটাকে ধরে রাখার মতো, আপনি অনেক ক্রিকেটের সাথে কাজ করেছেন, তো কি মেসেজ থাকতে পারে, যে কি করা যেতে পারে তাদের সাথে, তাদের মানে মেন্টালি তারা যদি পারফর্ম করতে চায় তাদেরই সাথে কি করা যেতে পারে? না, নিজের ইতিবাচকতাটা ধরে রাখা খুব দরকার। যেটা হয় যে কী বদলায়, আমার তো স্কিল বদলাবে না। আমি যেভাবে ব্যাটিং করতে পারতাম 3 দিন আগে, আজকেও সেভাবেই পারবো। যেটা হবে যে কোনো দিন আমার সামনে আমার 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 আমি নেপালের সাথে খেলবো, কোনো দিন আমি অস্ট্রেলিয়ার সাথে খেলবো। পার্থক্য কিন্তু ওখানেই হয়। যখন আমি নেপালের সাথে খেলবো তখন আমার আত্মবিশ্বাসটা একটা জায়গায় থাকবে, কিন্তু যখন আমি অস্ট্রেলিয়ার সাথে খেলবো সেই আত্মবিশ্বাস আরেকটা জায়গায় থাকবে, এবং ওই 2টা জায়গায় আমার আমার খেলাটাকে আগাবে কিংবা পিছাবে। সো ওই জায়গাটা যারা ধরে রাখতে পারে, সেটা নেপালি হোক আর অস্ট্রেলিয়া হোক, আমার খেলাটা আমার খেলাটা আমি খেলবো, যে এটা ধরে রাখতে পারে তার কনসিস্টেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। যে ওটাতে এই যেটাকে আমরা বলি এক্সটার্নাল ফ্যাক্টরের ইনফ্লুয়েন্সে যে বদলে যায়, তার পক্ষে এটা খুব কঠিন। যে ইন্টারনালি যে মোটিভেশনটা, সেটাকে যে যে কন্ট্রোল করতে পারে, তার জন্য এটা সহজ। যে আমি আমারটা খেলবো, যাই হোক, আমি একটা বল খেলবো, কে বল করছে সেটা আমি খেলবো না, আমি আমার বলটা খেলবো। এই জায়গায় যে থাকতে পারে, তার জন্য কিন্তু খেলাটা সহজ, এবং তার জন্য প্রত্যেক দিন প্রায় একইভাবে খেলাটা সহজ। সো সেটাই আমাদের জন্য করা প্রয়োজন, যে আমরা যেন বিপক্ষ দলে কে আছে বা কোন অবস্থায় আছে সেটা বিবেচনা না করে আমি আমার খেলাটা খেলবো, সেই জায়গায় যদি থাকতে পারে সেটা সেটা সবচেয়ে রেকমেন্ডেড। থেকে তো নিজস্ব একটা ব্যাটিংয়ের স্ট্রেংথের জায়গা থাকবে, উইকনেসের জায়গা থাকবে। তহিদ হৃদয় মিডনে খেলতে পারুক বা না পারুক, ওর স্ট্রাইক রেট কিন্তু 140-45 এরকম থাকে, কিন্তু ওর স্ট্রেংথের জায়গা আছে বোধহয়। ও সেই বলটাকে অন্য কোনো জায়গায় খেলে, এবং অন্য কোনো জায়গায় খেলে কিন্তু রান করতে পারে। এরকম অনেক ব্যাটসম্যানই আছে যারা যারা নির্দিষ্ট কিছু এরিয়াতে অত্যন্ত ভালো খেলে, এবং ওই দিকে খেলাটাই প্রেফার করে, সত্যি জায়গায় খেলা প্রেফার করে। অনেক সময় সেটা নষ্ট না করাটাও ভালো। তবে মানে এখন ক্রিকেটটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে কোনোখানে সন্তুষ্ট হবার কোনো সুযোগ নেই। প্রত্যেকেই চেষ্টা করে যে আমি এটা পারি, তাহলে আমি আরেকটা কোনো নতুন একটা কিছু অ্যাড করি আমার খেলার মধ্যে। তাতে যেটা হবে, বিপক্ষ দলের বোলার আরও বিপদে পড়বে বোলিং করার সময়। সো এই চেষ্টাটা থাকতেই হবে, এবং এই চেষ্টাটা আমাদের খেলোয়াড়দের মধ্যে কিছুটা কম। তবে যারা কোচ আছে তাদের উচিত হবে এই জিনিসটাকে খুব ভালোভাবে দেখা, এবং এবং প্লেয়ারদেরকে বুঝতে হবে, প্লেয়ারদের খেলা দেখা উচিত, খুব ক্লোজলি প্লেয়ারদের খেলা দেখা উচিত। সেটা শুধু ইন্টারন্যাশনাল ক্রিকেটই না, ওরা যখন ডোমেস্টিক ক্রিকেট খেলে সেখানেও দেখা উচিত ওরা কীভাবে খেলে, কীভাবে রান ওরা করে, কোথায় রানের সমস্যা হয় ওদের, কোথায় ওরা আটকে যায়, এসব বিষয়গুলি। বাট ওদের বা ওরা মেন্টালি কোন কোন জায়গায় কীভাবে নিজেদেরকে অ্যাপ্লাই করে, সেগুলি দেখা উচিত, বোঝা উচিত, এবং সেই অনুযায়ী একজন খেলোয়াড়কে সাজেস্ট করা উচিত যে তুমি এই জায়গাটায় আরও উন্নতি করতে পারো, এই জায়গাটায় আসো আমরা এভাবে কাজ করি। তবে খেলোয়াড়দের নিজের ইনিশিয়েটিভটা সবচাইতে বেশি প্রয়োজন। খেলোয়াড়রা যদি নিজেদেরকে, যেহেতু ওরা সবাই ন্যাশনাল টিমের প্লেয়ার, ওরা যদি আন্তর্জাতিক ক্রিকেটে যারা ভালো তাদের সাথে তুলনা করে, তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে যে তার সাথে আমার পার্থক্যটা কোথায়, এবং কোথায় আমি পিছিয়ে আছি, কোথায় আমাকে আরও উন্নতি করতে হবে। সো এই বিষয়গুলো ওদের ইনিশিয়েটিভ নিতে হবে খেলোয়াড়দের, বাট পাশাপাশি কোচদের তো ভূমিকা থাকবেই। একটু বোলিং প্রসঙ্গে আসি। সাইফুদ্দিন শেষ জিম্বাবুয়ে সিরিজে খুব ভালো করেছেন, 4টা ম্যাচ খেলেছেন, 8টা উইকেট নিয়েছেন, কিন্তু শেষ ম্যাচটাতে তার বোলিংটা ওইভাবে তার যে সামর্থ্য সে অনুযায়ী করতে পারেনি। এবং লিপু ভাই যেটা বললেন যে বিশ্বকাপ দলটা আগে থেকে রেডি ছিল, শুধু ঘোষণা করাটা লেট হয়ে গেছে। তো সাইফুদ্দিনকে একটা ম্যাচ খারাপ করেছে, খারাপ হতেই পারে, সেই ম্যাচ বিবেচনায় এক্সক্লুড করে দেওয়া,
এবং এটা 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 কতটুকু মানে যৌক্তিক রেশনাল, আমি এই যুক্তি বা এই খণ্ডন করার মতো ক্ষমতাও নেই, বাট আমি যদি বলি যে একটা ম্যাচ দেখেই কি ক্রিকেটারদেরকে ওই বাদ পড়া নিয়ে আসা এই মানদণ্ডে যাওয়া উচিত কিনা, কিন্তু তিনি বিপিএল ভালো পারফর্ম করেছেন। না, আমার মনে হয় যে সিলেকশন কমিটিও সেটা করেনি। সিলেকশন কমিটি তো ওর নামটা অলরেডি দিয়ে দিয়েছিল আইসিসিকে। প্রাথমিক যেই দলটা ঘোষণা করা হয়েছিল, যেটা ঘোষণা করা হয়নি, আইসিসিকে পাঠানো হয়েছিল, ওখানে ওর নাম ছিল। কিন্তু নামটা কেন ছিল? ওর অতীতের পারফরমেন্সটা বেস করে ওখানে কিন্তু নামটা দেওয়া হয়েছে। ওর উপরে আস্থা রেখেছিল যে ও এতদিন যে ক্রিকেট খেলেছে ও ডিজার্ভ করে, ও অন্যদের থেকে এগিয়ে আছে, এই জন্যই ও দলে জায়গা পেয়েছিল। সো একজন এতদিন যে খেলা, সেটাকে আমরা গুরুত্ব না দিয়ে শেষের দিকে একটা দুটো খেলাকে যদি আমরা গুরুত্ব দিই, সেটা বোধহয় কোথাও দেওয়া হয় না। সেটা বোধহয় আমার কাছে সেটা কিছুটা এলোমেলো মনে হয়। তবে আমি জানি না যে এক্স্যাক্টলি আরও কোনো কিছু আছে কি না এর পেছনে। সেটা জানতে পারলে ভালো হতো, কারণ এখনকার সিলেকশন কমিটির চেয়ারম্যান যথেষ্ট চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন, আমি জানি, আর তাকে ব্যক্তিগতভাবে চিনি। সো যথেষ্ট না ভেবে সিদ্ধান্ত দিবেন না, এটা আমি জানি। তবে জেনারেলি যেটা হয় যে একটা দুইটা ম্যাচের উপরে ভর করে এরকম সিদ্ধান্ত হয় না। হ্যাঁ, ও যদি নতুন খেলা, ও যদি তানজিম সাকিব হতো তাহলে হয়তো আমরা বুঝতাম না, যেমন ভেবেছি তেমন না। কিন্তু সাইফুদ্দিনের ব্যাপারে ভাবার অতটা প্রয়োজন হয় না, কারণ ওর সম্পর্কে আমরা জানি ও কতটুকু ব্যাটিং করতে পারে, কতটুকু বলিং করতে পারে, ওর ক্যারেক্টারটা কেমন, মাঠেও কী করে, কতটুকু দেয়, এটা আমরা খুব ভালোভাবে জানি। তো সেই যেহেতু আমরা সবাই জানি, এবং যেই বিষয়গুলো উঠে এসছে যে ও ও যেই লেন্থে বল করেছে, এই বিষয়গুলো, আমার মনে হয় যে ব্যাপারটা যদি এমন হতো যে আগেও খুব ভালো ইয়র্কার করতো, এখন আর ইয়র্কার করতে পারে না, ইয়র্কার করতে গেলে হাফ ভলি পড়ে যায়, ফুল টাচ পড়ে যায়, অতএব ওকে আমরা রাখতে পারছি না। ও কিন্তু ইয়র্কার করেই নি, ওর স্ট্রেংথের জায়গাটা ও অন্য কিছু চেষ্টা করেছে। তো সেই কারণে আমার কাছে একটু আরও বেশি অবাক লেগেছে যে কেউ কেন ওকে বললো না এই ব্যাপারটা, যে এই ধরনের বলিংটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, দলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। হ্যাঁ, এই ইনফরমেশনটা কেন তার কাছে গেল না? কোচদের কাছ থেকে হোক, ক্যাপ্টেনের কাছ থেকে হোক, কারোর কাছ থেকে, যে ও স্ট্রেংথের জায়গায় কেন ও যাচ্ছে না, এই প্রশ্নটা কেন করা হলো না খেলার মাঠে? তাহলে কিন্তু দলও কিন্তু লাভবান হতো, কারণ কিছু এক্সট্রা রান দেওয়ার কারণে কিন্তু এই ম্যাচটা আমরা পিছিয়ে ছিলাম। সো ওই ব্যাপারটা আমার কাছে কিছুটা আমি অবাক হয়েছি। বাট আদারওয়াইজ এটা বোধ হয় কিছুটা খটকা লাগার মতোই, যে শেষের একটা দুটো ম্যাচে উপর ডিপেন্ড করে এই সিদ্ধান্তটা একজন খেলোয়াড়ের জন্য খুব খুব পেইনফুল, এবং আমার কাছে কিছুটা অযৌক্তিক মনে হয়েছে। তারপরে আমি বলবো যে এর বাইরেও আমি কিছু থাকতে পারে, যেটা হয়তো আমি জানি না, যে কারণে সিদ্ধান্ত নেওয়া আছে। ক্যাপ্টেন্সি মানে হলো একটা অফ দ্য ফিল্ড একটা বিশাল দায়িত্ব, কিন্তু ক্যাপ্টেনের দায়িত্বটা অফ দ্য ফিল্ডই বেশি। পুরো দলকে সামলানো, পুরো দলের সাথে কমিউনিকেট করা, পুরো দলকে একটা দল হিসেবে গড়ে তোলা, এগুলি করার জন্য কিন্তু সবসময় দলের সাথে যোগাযোগ রাখতে হয়, দলের সাথে থাকতে হয় সবসময়। সাকিব সেটা কতটুকু করতে পারবে সেই প্রশ্নটা কিন্তু চলেই আসে। অতটা সময়ও দলকে দিবে কি না, অতটা সময় দলকে গড়ে তোলার পেছনেও দিবে কি না, সে কারণেই বোধ হয় এই সিদ্ধান্তগুলি হয়েছে। এবং এবং শান্ত ডেফিনেটলি তার মতো করে চেষ্টা করছে, দলের সাথে থাকছে, দলকে সময় দিচ্ছে, এবং দলকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, সবই ইতিবাচক। বাট হি ইজ স্টিল ভেরি ইয়াং, আমি যেটা বারবার বলবো যে স্টিল ভেরি ইয়াং, এবং ক্যাপ্টেন গড়ে তোলার কোনো প্রক্রিয়া আমাদের দেশে নেই। আমরা আমাদের ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন গড়ে তোলার কোনো সেইভাবে কোনো কাজ করি না, কিন্তু ক্যাপ্টেনের খুব একটা রোল থাকে না, ক্যাপ্টেনের খুব বড় ভূমিকা থাকে না, ক্যাপ্টেনের সেইভাবে মূল্যায়নও হয় না ঘরোয়া ক্রিকেটে। সো ক্যাপ্টেন গড়ে ওঠে না আমাদের এই সিস্টেমে। সো সময় লাগবে, ওর বড় হতে সময় লাগবে, ক্যাপ্টেন হিসেবে বড় হতে সময় লাগবে। আস্তে আস্তে হয়তো ও দেখবে, শিখবে, বুঝবে। কারণ ওর ক্যারিয়ারের শুরুতে যখন ক্যাপ্টেন হলো, নিজে ভালো খেলছিল, দলও দু একটা ভালো ম্যাচ জিতেছে, সবসময় ফুরফুরে ম্যাচ ছিল। ক্যাপ্টেন্সি শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, ভালো সময় থাকবে, খারাপ সময় থাকবে, খুব খারাপ সময়ও থাকবে। এই সব সময় মিলেই কিন্তু ওকে নিজেকে গড়ে তুলতে হবে। সো আশা করব নিজে সেই পর্যায়ে একদিন উঠতে পারবে। তবে এই ক্যাপ্টেন্সির চাপে ওর খেলাটা যেন নষ্ট না হয়ে যায়, এটাই দেখার বিষয়। আমাদের কালচার এরকম নেই, আমরা সবসময় জিততে চাই। আমরা দুটো ম্যাচ যদি জিততাম, তাহলে তৃতীয় ম্যাচে আরও দুজন ভালো প্লেয়ারকে আনার চেষ্টা করতাম, যেন হোয়াইট ওয়াশ করতে পারি। সো আমরা
বলার সময় হয়তো বলবো যে এটা আমরা প্রিপারেশন নিচ্ছি, কিন্তু মাঠে যখন যাবো তখন আমরা জেতার জন্যই যাবো, কিন্তু ওই রিস্কটা আমরা নিতে চাই না, কখনোই নিতে চাই না। এই জন্য আমাদের নতুন প্লেয়ার গড়ে ওঠে না। কিন্তু আম, একটা 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 সিরিজে যখন আমরা জিতে যাই, তারপরে যে ম্যাচটা থাকে সেই ম্যাচে অবশ্যই অন্যদের সুযোগ দেওয়া উচিত এবং তারা যেন এক্সপোজার পায়, এবং যারা অলরেডি খেলেছে তারা যেন রেস্ট পায়, রিকভারির সুযোগ পায়। এটা সবাই সবসময় করে, এবং এইটাই তো বড় এক্সাম্পল। ইউএসের মতো একটা দেশ, অ্যাসোসিয়েট মেম্বার কান্ট্রি, তারা যদি আজকে আমাদেরকে 3টা ম্যাচের 3টে জিততে পারতো, ওরা এটা হিস্ট্রিতে লেখা থাকতো। কিন্তু ওরা সেভাবে সেটা দেখেনি। ওরা দেখেছে অন্য প্লেয়ারদেরকে একটু চাঙ্গা রাখা দরকার, ঝালিয়ে রাখা দরকার, এবং আমাদের এই 2-3জনকে একটু বিশ্রামে রাখা দরকার। পরপর 2টো ম্যাচ খেলেছে, হ্যাঁ, 2 দিন পরপরই 2টো ম্যাচ খেলেছে। ওরা ওইটাই দেখেছে, কারণ এটা করলে আমাদের বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হচ্ছে, সেটাই ওরা দেখেছে। কিন্তু ওদের কাছে তৃতীয় ম্যাচটা জিততেই হবে সেটা জরুরি না। এই জায়গায় বোধহয় আমাদের সাথে ওদের বড় একটা পার্থক্য আছে। ওরা যেটা চিন্তা করে, প্ল্যান করে, সেটা এক্সিকিউট করার চেষ্টা করে। আমরা ঘুরে ফিরে কিন্তু তালগোল পাকিয়ে ফেলি। তারপরে হঠাৎ করে বলি না থাক, ওরাই খেলবে আবার। সো আমরা ঘুরে ফিরে ওই একটাতেই আটকে থাকি। দুটো জিনিস তো আছে, একটা হচ্ছে যে মোস্তাফিজ ধীরে ধীরে আরও আরও চাপের ম্যাচে খেলতে হতো। তো বড় বড় খেলোয়াড় শুধু না, যে একটা সময় এসেছিল আর আজকে ওরা ওরা কোয়ালিফাই করবে কি না টপ 4-এ, এই ব্যাপারটা চলে আসছে। তার মানে কি, ওই ম্যাচগুলি খুব চাপের ম্যাচ ছিল। সো এই প্রেশারে খেলার যে অভিজ্ঞতাটা, বড় বড় প্রেশার ম্যাচে খেলার যে অভিজ্ঞতাটা, এটা তো কিনতে পাওয়া যায় না। এরকম 1-2টা ম্যাচ খেলতে পারলে অনেক কিছু আছে যেগুলি কোনোভাবেই শেখার কোনো উপায় নেই। আমি কোনোভাবে যে সেটা কাউকে শেখাতে পারবো না। ওখানে থাকতে হবে, খেলতে হবে, ওখানে প্রেজেন্ট থাকতে হবে। সো সেই সুযোগটা থেকে বঞ্চিত হলো। বাট পাশাপাশি এটা তো অবশ্যই যে ওর জায়গায় অন্য কেউ খেলতে পারতো। ও 2টো ম্যাচে বোধহয় খেলেছে, 2টো ম্যাচে ও না খেলে অন্য কেউ খেলতে পারতো। সেটা আমাদের পেস বোলিংটাকে আরেকটু সমৃদ্ধ করতো। দুটো দিকই ছিল। আমি জানি না মানে টোটাল ভাবনা চিন্তা কী ছিল ক্রিকেট বোর্ডে, বাট আমরা তো বাইরে থেকে এভাবেই দেখি, এভাবেই বুঝি। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কিন্তু এখনও খেলছে, কিন্তু আইপিএল খেলছে, অনেকেই খেলছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার খেলছে। ইন্ডিয়ান পুরো দলই খেলছে, পুরো দলই আইপিএল খেলছে, এবং ওরা এখান থেকে আইপিএল শেষ করে দিয়ে ওরা খেলতে যাবে। সো আমার মনে হয় সেই সুযোগটা ছিল, এবং সেটা সেটা এবং ও যেহেতু এবার ভালো খেলছিল, আবার কবে এমন হবে সেটাও আমরা জানি না। এবার যে ওকে যেভাবে মূল্যায়ন করা হচ্ছিল, ওর পার্সোনালিটি অনেক বদলে গেছে অলরেডি। এবার ওকে যা দেখছি আমি, ও যেভাবে কথাবার্তা বলছে, ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর মুখের যে এক্সপ্রেশনসগুলো আগের তুলনায় অনেক ভিন্ন। কিন্তু এটা এই কারণেই, কিন্তু ওর আত্মবিশ্বাস বেড়েছে, এবং ও ও ও ও যে একজন মূল্যবান মানুষ, এটা এতদিন হয়তো আমরাই বলে এসেছি। ও কতটা নিজে অনুধাবন করেছে আমি জানি না, বাট এখন সে নিজেও হয়তো অনুধাবন করে। এই সব কিছু খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য, একজন খেলোয়াড়ের জন্য। সেটি হচ্ছে ওর দিক থেকে, সেটাই হচ্ছে। এবং ও এখন নিজে একটা স্ট্যান্ডার্ড সেট করেছে নিশ্চয়ই। যখন ও বাংলাদেশ দলের জন্য খেলে এবং 4 ওভারে 30, 32, 35 বা 40 রান দেয়, ও নিশ্চয়ই অনুধাবন করে যে ও নিজের স্ট্যান্ডার্ডে বল করেনি। সো ও নিজে একটা স্ট্যান্ডার্ড এখন সেট করবে, এবং সেটার মধ্যে ওর নিজেকে রাখার চেষ্টা করবে। এটা তো সামগ্রিকভাবে আমাদের এটা একটা সামাজিক সমস্যা। এটা আমরা 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 সবাই অল্পতে সন্তুষ্ট হই, এবং খুব ছোট টার্গেট সেট করি, এবং আমরা পরিশ্রম না করে কোনো কিছু অর্জন করা যায় সেদিকে আমাদের চোখ থাকে। এটা শুধু ক্রিকেটারদের আলাদা করে বললে হবে না, এটা আমাদের সামগ্রিক চিত্রটাই কিন্তু এরকম। সো ক্রিকেটাররা যে এর বাইরে তা তো না। আমরা সবাই আরাম করবো আর শুধু পরিশ্রম করে তারপর নিজেদের অর্জন করতে হবে, ব্যাপারটা এক্সপেক্ট করাটা ঠিক না। ডেফিনেটলি ওই জায়গাটাতে ঘাটতি আছে, যে নিজেকে ছাড়িয়ে যাবার যে ব্যাপারটা, সাধনার যে ব্যাপারটা। হ্যাঁ, আমি 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 হয়তো খুব ভালো এক্সপ্লেন করতে পারি, ওকে অনেক চেষ্টা করে আমার গুগলিটাও আমি অ্যাড করলাম তার সাথে। ওটাতে এমনি না বাসায় বসে বসে হবে না, ওটার জন্য পরিশ্রম করতে হবে। সো আমি নতুন কিছু যে করতে চাই, আমি নিজেকে সমৃদ্ধ করতে চাই, সাধনা করতে হবে। সো সেটা করতে গেলে কষ্ট করতে হয়। সেই জায়গাটাতে আমাদের যথেষ্ট ঘাটতি আছে। আমরা 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 যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে মানসিকভাবে রাজি থাকি না। হ্যাঁ, 2-1জন হয়তো আছে যারা করে, কিন্তু নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা, নিজেকে নিয়ে অসন্তুষ্টির যে ব্যাপারটা, হ্যাঁ না, সন্তুষ্ট না হবার যে ব্যাপারটা, সেটা অবশ্যই আমাদের মধ্যে আছে। তবে এই জন্য আমি ক্রিকেটারদের আলাদাভাবে দোষ দিতে চাই না, এটা আমাদের সামগ্রিক চিত্রটাই এমন। সাকিব আল হাসান বলছিলেন যে আমাদের প্র্যাকটিসের খুব একটা সুযোগ হয়নি, কিন্তু তারা সুযোগ হয়নি বলেছে, এবং তারা অনেক দেখলাম যে তারা যথেষ্ট রিল্যাক্স থেকেই সময়গুলো কাটিয়েছে, প্র্যাকটিস করেনি। তো আবার সাকিব আল হাসান বলছে যে প্র্যাকটিস করার যথেষ্ট সময় পায়নি।
তো ওই যে কথার কনফ্লিক্ট, এই কথাটা সমর্থকদের দিক থেকে বলছি যে তারা খুব বেশি ভালো করে নেয়নি, এবং এটা এটা কি কোনোভাবে দলের উপর প্রভাব ফেলতে পারে কিনা, যে সবসময় নেতিবাচক চিন্তা করে থাকে, এটা হয়নি, ওইটা পারিনি, ভালো উইকেটে খেলতে পারিনি। শান্ত যেটা বললো যে ভালো উইকেটে খেলতে পারিনি আমরা, তো এটা এইগুলোকে আসলে একটা মানে এক্সকিউজ, অজুহাত, এই অজুহাত দাঁড় করানোই কি আমাদেরকে আরো পিছিয়ে দেয়? না, সবসময় যে অজুহাত হয় তা না, হয়তো এক্সপেকটেশন থাকে এমন যে আমরা একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, একটা সিরিজ খেলতে যাচ্ছি, সো আমরা এই ধরনের প্র্যাকটিস ফ্যাসিলিটি পাবো বা এই জিনিসভাবে মেন্টালি প্রিপেয়ার থাকে, কারণ সবসময় এটা পেয়ে অভ্যস্ত। আমি যাবো এইভাবে এই ধরনের উইকেটে ব্যাটিং করব, বা এই সুযোগ সুবিধাগুলি আমার সাথে থাকবে। না থাকলে কিছুটা ইরিটেটেড ফিল করতেই পারে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে ম্যাচে আমাকে ভালো করতে হবে, সে কারণে যদি কোথাও কিছু ঘাটতি থাকেও আমার প্রিপারেশনে যেন আমি কোনোখানে ঘাটতি না রাখি, সেই ব্যাপারটা নিশ্চিত করাটা খুব জরুরি। হতে পারে যে খাবারটা আমার ভালো লাগেনি, কিন্তু তাই বলে আমি খাবারটা ফেলে দিয়ে চলে আসতে পারি না, আমার কিছু খেতেই হবে, সো দ্যাট আমার একটু এনার্জি যেন থাকে আমি যখন কাজ করতে যাব। সো ওইটুকু কম্প্রোমাইজ করতেই হবে, অতটুকু এটাকে প্রফেশনালিজম বলে। মূল কাজটা করার জন্য আমার যে কাজগুলো করতে হবে সেই কাজটা আমাকে করতেই হবে যদি আমি আসল জায়গায় ভালো জিনিসটা করতে চাই। এবং যে মানুষ যত কম এক্সকিউজ দেয় তার তার প্রিপারেশন তত ভালো থাকে। তারা চেষ্টা করে নিজেদেরকে সেভাবে তৈরি রাখতে যেন ব্যর্থ না হয়। ব্যর্থ হলেই কিন্তু ওইসবের প্রশ্ন আসে, জাস্টিফাই করার প্রশ্ন আসে, এক্সকিউজ দেওয়ার প্রশ্ন আসে। আমি বলছি না যে সবসময় এক্সকিউজ দিচ্ছে তা না, বাট দে অলসো হ্যাভ রিজনস। স্যাটিসফাইড না হওয়ার মতো রিজনসও তাদের আছে। বাট আমার মনে হয় যে এসব না বলে নিজের কাজটা করা সবচেয়ে ভালো। এই মুহূর্তে আমি কিছুটা হোপফুল এই কারণে যে আমরা যেভাবে জিতলাম সেটা ড্রেসিং রুমটাকে কিছুটা বদলাবে। এটাকে যদি ম্যানেজমেন্ট, কোচিং স্টাফরা ঠিকমতো কাজে লাগায় এই ভিক্টরিটাকে, যদিও এখানে কিন্তু মাত্র দুজনই ব্যাটিং করেছে, আর কেউ ব্যাটিং করেনি, কিন্তু ক্রিকেট এমন একটা খেলা যেখানে একটা আবহ খুব ইম্পর্টেন্ট জিনিস। আবহটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ড্রেসিং রুম এনভায়রনমেন্টটা, দলের মধ্যে এখন যে আলাপ আলোচনা, যে ফিলিংসটা, সেটা আমাকে কিছুটা আশাবাদী করে। তারপরও নিশ্চিত হয়ে বলার তো উপায় নেই, কিন্তু কিন্তু আমার মনে হয় যে যেভাবে আমাদের উদ্বোধনী ব্যাটসম্যানরা গত ম্যাচে খেললো, শেষ ম্যাচে খেললো, এই ধারাবাহিকতাটা কিছুটা যদি রাখতে পারেন, দুজনের উপরেই আমি ভরসা করছি এই মুহূর্তে। ওদের খেলা যতটুকু দেখেছি আমার মনে হচ্ছে যে ভরসা করা যায়। এবং দলে যদি প্রয়োজনীয় ব্যাটিং অর্ডারে যদি প্রয়োজনীয় সাহসী চেঞ্জগুলি আনা যায়, তাহলে সম্ভাবনা আছে আমাদের গ্রুপ পর্যায়ে ভালো করার। আমার বিশ্বাস যে একটা দল হয়ে উঠতে পারেনি গতকালকে জয়ের আগ পর্যন্ত। এলোমেলো একটা ব্যাপার ছিল। আমরা চাইলেই কিন্তু, এর মানে কিন্তু এই না যে সবাই সবার সাথে ঝগড়াঝাটি করছে তা না। একটা দল তৈরি হতে অনেক সময় লাগে, কিন্তু অনেক সময় লাগে। এই দলটা তৈরি হতে আরও 1 বছর 2 বছর সময় লাগবে। যারা যদি একসাথে থাকে তাহলে, এই কয়েকদিন খেললাম একসাথে থাকলাম এই দিয়ে একটা দল হয় না। সো কিছুটা সবাই পারস্পরিক ইন্টারডিপেন্ডেন্সি যেটাকে বলে সেটা তৈরি হবে, এবং সবাই মিলে একটা পার্টিকুলার অবজেক্টের দিকে যাবে, চেষ্টা করবে ভালো করার। কারণ ওদেরও নিশ্চয়ই ইচ্ছা আছে ভালো করার, শুধু পথটা হয়তো খুঁজে পাচ্ছে না। একবার সেই বিশ্বাসটা চলে আসলে আমার মনে হয় যে আমরা ভালো করবো। আমরা একটু ভালো ব্যাটিং করতে পারলে কিন্তু আমাদের যথেষ্ট ভালো বোলিং অ্যাটাক আছে আমাদের, যথেষ্ট। বিশেষ করে রিশাদের ইনক্লুশনের কারণে আমি অনেক বেশি আশাবাদী আমাদের বোলিংকে নিয়ে। মিডল ওভারগুলিতে ওর বোলিংটা আমাদের দারুণ কাজে আসবে। সো আমি আশাবাদী এবং লুকিং ফরওয়ার্ড টু আ গুড ওয়ার্ল্ড কাপ। সুপার 8 সেটা এখনই বলতে পারছি না, বাট আমি সেটা এখন আমি বাদ দিব না, আমি সুপার 8টাকে বাদ দিব না এখন। সেমিফাইনালে কোন 4টা দল আমরা দেখতে পারি? ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে ফেলে দেওয়ার কোনো উপায় নেই, ইংল্যান্ড, নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন হতে পারে আপনার জায়গা থেকে? অস্ট্রেলিয়া।